আজ ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে। ফ্যামিলি ফিজিশিয়ান ধারণা বাস্তবায়নে বাংলাদেশে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান ডাক্তারখানা। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি সারা দেশে ১৮৪টি জিপি সেন্টার চালু করেছে। ডাক্তারখানা, জেনারেল ফিজিশিয়ান ও রেফারেল সিস্টেম প্রক্রিয়া নিয়ে আমাদের আজকের আয়োজন স্বাস্থ্যসেবায় ডাক্তারখানা। আপনাদের সাথে আছি আমি জিনিয়া কবি সূচনা, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির, আছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ টিটু মিয়া, এবং আছেন সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানের প্রেসিডেন্ট ডাক্তার রতীন্দ্রনাথ মণ্ডল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, একটু বলতে চাই যে শুরুতেই বলতে চাই যে ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে কিংবা ওয়ার্ল্ড ডক্টরস ডে, এই ধারণাটা আমি প্রথমে অধ্যাপক টিটু মিয়ার কাছে একটু জানতে চাই যে এই বিষয়টি বলতে আসলে কি বোঝায়, ডক্টরস ডে মানে চিকিৎসকদের জন্য একটা দিন। একটা হলো যে আজকের যে দিবসটুকু যে 19শে মে, আপনার এটা হলো যে ওয়ার্ল্ড ফ্যামিলি ফিজিশিয়ানস ডে। ফ্যামিলি ফিজিশিয়ানস বলতে আমরা কাদেরকে মিন করি? যারা আসলে আমরা যদি ফ্যামিলি ফ্রেন্ডের কথা চিন্তা করি, যে যারা খুব কাছের, যার উপর সবসময় ভরসা করা যায়, যাকে খুব কাছাকাছি পাওয়া যায়, তেমনিভাবে আপনি দেখেন যে আমাদের কিন্তু প্রত্যেকেরই কাছাকাছি কোনো ডক্টর আছে যার কাছে আমরা সবসময় যাই, যার কাছে আমরা উপদেশ চাই, চিকিৎসা নেই, এবং খুব কম সময়ে যাকে সবসময় পাওয়া যায় তাকেই কিন্তু আমরা ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে মনে করি। কিন্তু এটার কিন্তু এই যে ফ্যামিলি ফিজিশিয়ান কিংবা এটাকে বলা হয় জেনারেল প্র্যাকটিশনার, জিপি সিস্টেম, এটা কিন্তু ওয়ার্ল্ডের অনেক উন্নতশীল দেশে, উন্নত দেশে কিন্তু এই সিস্টেমটুকু আছে, যেখানে রুগীরা প্রথমে তার অসুস্থতা নিয়ে যাবে এবং সেখান থেকে তার চিকিৎসা পাবে। এবং আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি বলি, প্রায় 90% অসুখ বিসুখের জন্যই আমার জিপি যথেষ্ট কিংবা ফ্যামিলি ফিজিশিয়ানই যথেষ্ট, তারা আমাদেরকে সেই চিকিৎসাটুকু দেওয়ার জন্য, পরামর্শটুকু দেওয়ার জন্য। বাকি যারা থাকে, বাকি পার্সেন্টেজ পেশেন্টকে যাদেরকে রেফার করতে হয় পরবর্তী স্পেশালিস্টের কাছে, তাহলে সেই রেফারেলটুকু কিন্তু জিপির মাধ্যমেই করেন। আবার সেই জিপি কিংবা ফ্যামিলি ফিজিশিয়ান আবার তার কাছে কিন্তু সেই স্পেশালিস্ট ডক্টর আবার তাকে পাঠিয়ে দেন সেই জিপি কাছে কিংবা ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে। তাহলে এই সার্ভিসটুকু যারা দেন, তারা কোথায় দেন? সেই সার্ভিসটুকু দেন একেবারে প্রান্তিক লেভেলে। প্রান্তিক লেভেল বলতে সেটা হতে পারে কোনো মহল্লায় কিংবা আমাদের শহরের যে আরবান হেলথ সেন্টারগুলো আছে, গ্রামে যেমনিভাবে আমাদের সরকারি লেভেলে এখনও আছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরেও আছে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এখন আছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে কমিউনিটি হেলথ সেন্টারগুলো যেগুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু আমাদের এক ধরনের সার্ভিস দেওয়া হয়। বাট ফ্যামিলি ফিজিশিয়ান হিসাবে সরকারি লেভেলে অথবা আপনার বেসরকারি লেভেলে যারা একটা সার্টেন এরিয়াতে, সেটা গ্রামে হতে পারে, উপজেলাতে হতে পারে, জেলা পর্যায়ে হতে পারে, শহরে হতে পারে, যারা একদম প্রান্তিক জনগোষ্ঠীকে প্রথমে দেখে থাকেন, প্রথমে স্বাস্থ্যসেবাটুকু দিয়ে থাকেন, তাদেরকে আমরা সাধারণত জিপি বলি কিংবা ফ্যামিলি ফিজিশিয়ান বলি। আমি এখানে বলে রাখতে চাই, বহির্বিশ্বে এটা একটা স্পেশালিটি এবং তারা ওইভাবেই তৈরি হন। আমাদের দেশে এখন পর্যন্ত আসলে ওরকমভাবে সার্বিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই যারা জিপি হিসাবে কিংবা ফ্যামিলি ফিজিশিয়ান হিসাবে নিজেকে রেকগনাইজ করবেন, একটা জায়গায় প্র্যাকটিস করবেন। যদিও বেসরকারিভাবে কিছু উদ্যোগ আছে, সরকারিভাবেও আমাদের উপজেলাতে যারা কাজ করেন, ইউনিয়ন সাব সেন্টারে যে সমস্ত ডাক্তার কাজ করেন, তারা সেই ফ্যামিলি ফিজিশিয়ান হিসাবে দায়িত্ব। কিন্তু সারা বিশ্বে আসলে এই যে ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে, সেটা কেন পালন করা হয়? এটা যে পালন করা হয়, ধরেন যে কোনো দিবসের একটা প্রতিপাদ্য বিষয় থাকে এবং সেই প্রতিপাদ্য বিষয়টুকু পরবর্তী বছরে ইমপ্লিমেন্ট করা হয়। প্লাস এই দিবসে নিজেরা একত্রিত হয়ে নিজেদের অধিকার সম্বন্ধে বলেন, নিজেদের সুস্থতা সম্বন্ধে বলেন, ফ্যামিলি ডক্টররা তাদের একজন আরেকজনকে উইশ করেন। আমিও ব্যক্তিগতভাবে একজন ডক্টর হিসাবে, একজন জনগণ হিসাবে আমি কিন্তু আমার এই ফ্যামিলি ফিজিশিয়ান যারা আছেন তাদের জন্য আমার সালাম এবং শুভেচ্ছা থাকলো। এবং একটা প্রতিপাদ্য বিষয় এবার হলো যে হেলদি প্ল্যানেট, হেলদি পিপল, এরকম একটা। সো পরিবেশটা যদি ভালো থাকে, ওয়ার্ল্ডের অন্যান্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো যদি ভালো থাকে, তাহলে সাধারণ লোকজন তার স্বাস্থ্যটাও ভালো থাকবে, এরকম একটা প্রতিপাদ্য বিষয়। অধ্যাপক ডাক্তার আহমেদুল কবিরের কাছে একটু জানতে চাই যে আমাদের দেশের এই ফ্যামিলি ডক্টর বা এই যে জিপি সিস্টেম, সেটা আসলে কোন পর্যায়ে আছে? একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাটার সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে তার প্রাইমারি হেলথ কেয়ারটা কেমন। এই প্রাইমারি হেলথ কেয়ারের উপরেই একটা শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠে। ফাউন্ডেশন ছাড়া যেমন বিল্ডিং হয় না, প্রাইমারি হেলথ কেয়ার শক্তিশালী যদি না হয়, প্রাইমারি অ্যান্ড প্রিভেন্টিভ কেয়ার, তাহলে আপনি যত হাসপাতালই বানান, আপনি কিন্তু এটা কস্ট ইফেক্টিভ হবে না। একটা কর্মক্ষম লোক সে জানেই না যে তার ডায়াবেটিস আছে কিনা, তার হাইপারটেনশন আছে কিনা, ক্যান্সার আর্লি স্টেজ কিনা। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স ডাউন যদি আমি বলি,
রুরাল হেলথ স্ট্রাকচার বলেন, আবার শহরের স্ট্রাকচার। একটা ইনোভেটিভ জিনিস হয়েছে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর, এটা আমি বলবো যে একটা ভিশনারি লিডারশিপ, এটা আনবিলিভেবল যে উনি কমিউনিটি ক্লিনিক যেটা করছেন, 14,000 কমিউনিটি ক্লিনিক্স নিয়ার টু দ্য ডোর অফ দি পিপল। এই কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি যেহেতু এখানে সিএসসিপি থাকে, উপজেলা হেলথ কমপ্লেক্স ডাউন হচ্ছে আমাদের ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এবং ইউনিয়ন সাব সেন্টার। মেইন প্রবলেম হচ্ছে ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এন্ড ইউনিয়ন সাব সেন্টারটা হওয়া উচিত ছিল জিপি মডেলে। এটা ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার হোক অথবা ইউএসসি হোক, ইট শুড বি ইউনিক আন্ডার ওয়ান আমব্রেলা, এবং যেখানে আপনার পেশেন্টের প্রাইমারি কন্ট্যাক্ট হবে সেটা। অ্যান্ড ওইটাকেই জিপি সেন্টার স্যার যেটা বলতে চেষ্টা করেছিলেন, ফ্যামিলি ফিজিশিয়ান অথবা জিপি সেন্টার থাকবে, যেখানে আপনি গেলে একজন অভিজ্ঞ চিকিৎসককে পাবেন যিনি আপনার পুরো জিনিসটাকে ওন করবেন এবং উনি আপনাকে দেখে একটা প্রেসক্রিপশন দিবেন, যেই প্রেসক্রিপশনটা ডিজিটালি কমিউনিটি ক্লিনিক্সে চলে যাবে। কমিউনিটি ক্লিনিক হবে ড্রাগ ডিসপেন্সিং, হেলথ এডুকেশন, এই সমস্ত কাজগুলি করবে কমিউনিটি ক্লিনিক্স। আর জিপি সেন্টারে যখনই একজন কোয়ালিফাইড ডক্টর দেখলেন যিনি ফ্যামিলি ফিজিশিয়ান, তার মানে কি উনি সব রোগ সম্পর্কেই জানেন, উনি কোনো স্পেশালিস্ট না, বাট উনি কন্টেইন করতে পারেন, পেশেন্টটাকে দেখতে পারেন। অ্যান্ড রেফারেল বিগিনস ফ্রম হিয়ার। আপনার জিপি সেন্টার যদি শক্তিশালী হয়, প্রাইমারি কেয়ার শক্তিশালী, আপনার ফাউন্ডেশন ঠিক থাকলে আপনার রেফারেলটা তৈরি হবে। ডাক্তার রতীন্দ্রনাথ মণ্ডলের কাছে জানতে চাই, এই যে আমরা কিছু অবজারভেশন শুনছিলাম, তাহলে ডাক্তারখানা কি সেই কাজগুলো করছে? ডাক্তারখানা আসলে কিভাবে পরিচালিত হচ্ছে এবং এটি কিভাবে কাজ করছে? ধন্যবাদ। আসলে আমাদের একটা কথা আছে যে হাঁচি কাশি হলেই বিশেষজ্ঞ ডাক্তার নয়, ডাক্তারখানায় সকল রোগের চিকিৎসা হয়। তো আমরা আসলে বলতে চাচ্ছি যে স্যাররা সব বলে ফেলেছেন যে যে কোনো সমস্যা হলেই প্রথমেই বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর আসলে প্রয়োজন হয় না। আমাদের টিটু মিয়া স্যার বলেছেন যে 90% সমস্যার সমাধান কিন্তু একজন জিপি ডাক্তারের কাছে সম্ভব। তো আমরা আসলে ওই থিমটা নিয়েই কাজ করছি। আমাদের থিমটা হচ্ছে যে প্রত্যেকটা এলাকায় যে এটা একটা সীমানা করা থাকে, যেমন আমাদের ইলেকশনের সময় যে ভোট হয়, যে উনি ওনার এলাকায় এটা, উনি ওই এলাকার বাইরে ভোট দিতে পারবে না। তো ওই নির্দিষ্ট এলাকার জন্য একটা জিপি সেন্টার থাকবে এবং ওই এলাকার সকল মানুষ ওই সেন্টারে চিকিৎসা নেবে। যখন ওই সেন্টারের জিপি বা ফ্যামিলি ফিজিশিয়ানস ওই রুগীটাকে রেফার করবে, তখন উনি ওখান থেকে তার পার্শ্ববর্তী যে হায়ার সেন্টার আছে, যেটা স্যার বারবার বলার চেষ্টা করছেন যে ইউনিয়ন সাব সেন্টারগুলো হবে এরকম ফার্স্ট সেন্টার, এখান থেকে রেফার করবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ওখানে যদি মনে করেন আরও রেফারেল রাখবে সেখান থেকে জেলা সদর, এভাবেই। তো আমরা ওইটা নিয়েই কাজ করছি। আমরা শহরে এখন পর্যন্ত আমাদের থিম হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ডাক্তারখানা, আর গ্রামে হচ্ছে 4 কিলোমিটার স্কোয়ারে একটা ডাক্তারখানা। মানে আমরা যেগুলো করছি সেগুলো এই একটা মানে আইডিয়া থেকে করছি। তো এখানে মেইনলি আমরা জিপির যেগুলো মানে কমন যেগুলো রোগ আছে, যেমন আমাদের মেডিসিন, সার্জারি, গাইনি, গর্ভবতী মায়েদের অ্যান্টিনেটাল চেক আপ, এছাড়াও যেটা স্যাররা বলছেন যে প্রিভেন্টিভ যে কেয়ারগুলো আছে, বিশেষ করে একটা মানুষের রক্তচাপ নর্মাল আছে কি নর্মাল নাই, এটা দেখার জন্য তো 50 কিলোমিটার দূরে যাওয়ার তো কোনো মানেই হয় না। তো এটা চেক করতে পারবে, ডায়াবেটিস হয়েছে কিনা সেটা চেক করতে পারবে, ডায়াবেটিস আছে তার সেটা কন্ট্রোল আছে কিনা সেটা চেক করতে পারবে। তো আমরা মোটামুটি এই ধরনের সার্ভিসগুলো এখন দিচ্ছি। আর ডাক্তারখানায় কিছু ডাক্তারখানায় ইসিজি মেশিন আছে, যেমন ধরেন যে আপনার যদি রাত 9টার সময় বুকে ব্যথা হয়, ধরে নিলাম যে এটা আপনার হার্ট অ্যাটাক হলো, আপনি কিন্তু রাত 9টায় হার্ট অ্যাটাকের একটা ইসিজি করার জন্য আপনাকে 50 কিলোমিটার দূরে বা 30 কিলোমিটার দূরে আপনি যেতে পারবেন না বা যাওয়ার মতো আপনার স্কোপও থাকবে না। কিন্তু যদি আপনার বাড়ির পাশে আপনার 3 কিলোমিটারের মধ্যে যদি আপনার একটা জিপি সেন্টার থাকে, সেখানে গিয়ে আপনি রাত 9টায় ইসিজি করে কিন্তু আপনি শিওর হতে পারেন যে আপনার এটা হার্ট অ্যাটাক না আপনার এটা স্বাভাবিক। তেমনি একটা গর্ভবতী মা যখনই প্রথম গর্ভধারণ করেন, যে তখনই একটা আলট্রাসোনোগ্রাম করা জরুরি। তো এটা করার জন্য তাকে যদি 50 কিলোমিটার দূরে যেতে হয়, তাহলে ওই জার্নির কারণেই তো সে অনেকটা অসুস্থ হয়ে যাবে। তো আমরা ডাক্তারখানাগুলোতে এরকম কিছু ডাক্তারখানায় আমাদের ইসিজি মেশিন আছে, আলট্রাসাউন্ড মেশিন আছে, সেগুলোতে এই সার্ভিসগুলো প্রদান করা হয়। আর মেইনলি আমরা এরকম কিউরেটিভ যেগুলো জ্বর, হাঁচি, কাশি, এগুলো যেগুলো প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের অন্তর্ভুক্ত এবং প্রিভেন্টিভ যে কেয়ারগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি। আমি একটু ডাক্তার আমিনুল কবিরের কাছে আরেকবার যেতে চাই যে জিপি বাস্তবায়ন আসলে ডাক্তারখানা কতটা ভূমিকা রাখছে বা রাখতে পারে বলে আপনি মনে করেন? সরকার কিভাবে বিষয়টাতে ইনভলভ হতে পারে এবং কিভাবে ভূমিকা রাখতে পারে সেটা একটু জানতে চাই। স্বাস্থ্য সেবাটা হইতে হবে অ্যাকাউন্টেবল, পারফরমেন্স বেসড। এটা অন্য সেবার মতো না।
যে আপনি যেই পয়সাটা খরচ করলেন জনগণের ট্যাক্সের টাকায় সেবা দেয়া হয়। তো সেখানে সরকারের পক্ষে একেবারেই গিয়ে যন্ত্রপাতি কিনে দিয়ে সেবা দিচ্ছে কি না সেন্ট্রালাইজ করে নিয়ন্ত্রণ করা অনেক সময় ডিফিকাল্ট। এই জন্য কিছু জিনিস করতে হবে, যে পারফরমেন্স বেস জিপি মডেল যেগুলো আসছে, সেই জিপি মডেলে উন্নত বিশ্বে কী হয়, তাদের কিন্তু কিছু অ্যাকাউন্টেবল এবং পারফরমেন্স দেওয়া হয়। উনি যেটা বললেন যে এই এলাকার জনগণের দায়িত্ব কিন্তু সেই জিপি সেন্টার। অ্যাজ এ জিপি আপনি যেই রুগীদেরকে দেখছেন, যদি সবার ডায়াবেটিস ওনার চিকিৎসায় নিয়ন্ত্রণে থাকে, সবার প্রেশার যদি ওনার চিকিৎসায় নিয়ন্ত্রণে থাকে, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড রেজাল্ট বেস। এবং রেজাল্ট বেস এবং পারফরমেন্স বেস সার্ভিস যদি আমি পারচেস করি, সেটাতে কিন্তু জবাবদিহিতার কোনো সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে অ্যাক্রিডেশন অফ দি বিল্ডিং, সেকেন্ড হচ্ছে অ্যাক্রিডেশন অফ দি সার্ভিস, থার্ড হচ্ছে তার জিপি লাইসেন্স, ফোর্থ হচ্ছে তার ডিজিটালাইজেশন, ফিফথ হচ্ছে যে তার পারফরমেন্স। এগুলো না থাকতে লাইসেন্স রিনিউ করার সুযোগ নাই। এখন ডাক্তারখানা উনি করছেন খুবই ভালো, কিন্তু সেটা আমাদের দেখতে হবে যেটা পারফরমেন্স বেস হচ্ছে কিনা, উনি অ্যাকাউন্টেবল হচ্ছেন কিনা, ওর ওখানে প্রপার সার্ভিস পাচ্ছেন কিনা। যদি উনি প্রপার সার্ভিস দিয়ে থাকেন, ওনার এটা যদি ট্রান্সপারেন্ট হন, ওনাকে একটা লাইসেন্সিং আমরা দিতেই পারি। এবং সেই লাইসেন্সটা দিলে যেটা হবে যে উনি যদি সার্ভিসগুলি প্রপারলি করেন, রিনিউ করতে পারবেন, তার মানে উনি কিন্তু জবাবদিহিতার মধ্যে থাকবে। সোজা কথা, হেলথ সার্ভিস টোটালটাই অ্যাকাউন্টেবল হইতে হবে। আমি একটু অধ্যাপক টিটু মিয়ার কাছে এই প্রসঙ্গে আসতে চাই যে জিপি হবার জন্য তো তার মানে কিছু যোগ্যতা দরকার রয়েছে, সেটার জন্য আলাদা কোর্স করার প্রয়োজন কিনা আপনি মনে করেন কিনা? না, অবশ্যই। যে আমি আসলে শুরুতে আবারও ধন্যবাদ দিতে চাই রতিনকে, যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবং আপনারা যে আয়োজন করেছেন এই অনুষ্ঠানটুকুর। জিপি হওয়ার জন্য আমি একটু আগেই বলেছিলাম, জিপি বেশিরভাগ দেশেই একটা স্পেশালিটি। জিপি কিংবা ফ্যামিলি ফিজিশিয়ান, আমাদের দেশেও আমরা ফ্যামিলি ফিজিশিয়ানকেও একটা স্পেশালিটি হিসাবেই বিবেচনা করি। সেটা একজন মেডিসিন স্পেশালিস্ট হিসাবে, সার্জারি স্পেশালিস্ট হিসাবে কিংবা গাইনোকোলজিস্ট হিসাবে যত দিন ধরে পড়াশোনা করতে হয় সেরকম না। সেটা ধরেন যে আমাদের 4 থেকে 5 বছর লাগে অন্য স্পেশালিটিতে পড়াশোনা করতে। জিপিতে আমরা সেই সময়টুকুকে আমরা কমায় নিয়ে আসতে পারি এবং এরকম কোর্স আমাদের দেশে আছে, যদিও এটা এখনও পপুলার হয় না। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনস এটাকে 4 বছরে নিয়ে আসছে, কোনো কোনো দেশে এটা 2 বছরের একটা কোর্স। এবং আমার মতে যে আমরা যদি সরকারি এবং বেসরকারি পর্যায়ে, যেটা প্রফেসর আহমেদুল কবির বলছিলেন এবং রথিনও বলছিলেন, এই আমরা যদি ইউনিভার্সাল হেলথ কভারেজটুকুকে মানে বাই 2030 যেটা আমাদের অ্যাচিভমেন্ট করার দরকার, যে একদম দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছায় দেব, সেটাকে অ্যাচিভ করতে হলে আমাকে তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এরকম স্বাস্থ্যসেবার বন্দোবস্ত করতে হবে। সেটা প্রাইমারি হেলথ কেয়ার, আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, ইউনিয়ন সাব সেন্টার আছে, সেগুলো কিন্তু যথেষ্ট না। এরকম প্রাইভেট উদ্যোগ নিয়েও আমাদেরকে আসতে হবে, শর্ত পূরণ করে কোয়ালিটিটা মানে এনশিওর করে আমাদেরকে সেটাকে এগিয়ে আসতে হবে। তাহলে সেই জায়গাটুকুতে যদি আমি এই জিপি হিসাবে ম্যান পাওয়ার দিতে চাই, তাহলে এই শর্ট টার্ম বেসিসে আমি কী করতে পারি? আমি একটা 6 মাসের কোর্স করিয়ে দিতে পারি, যেটা আমরা সর্বজনভাবে স্বীকৃত হবে, যে কোর্সটার মাধ্যমে একজন এমবিবিএস ডক্টর তিনি নিজেকে তৈরি করতে পারবেন জিপি হিসাবে। এটা হলো আপদকালীন সময়। আর লং টার্ম হিসাবে আমরা অনেকগুলা জায়গায় কোর্স কারিকুলাম দিয়ে আমরা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে আমাদের বিএমডিসির মাধ্যমে একটা কোর্স কারিকুলাম তৈরি করে, সেটা হতে পারে 2 বছরের কোর্স, হতে পারে 3 বছরের কোর্স। তার মাধ্যমে আমাদের যারা এমবিবিএস পাস করবেন তারা ইচ্ছা করলে জিপি ট্রেনিংটুকু নিতে পারবেন কিংবা কোর্সটুকু করতে পারবেন। করে আমাদের নিড বেস, আমাদের কতজন দরকার এই সারা দেশের, শহরেরও এরকম সেন্টার থাকবে, গ্রামেও থাকবে, টোটালি যদি আমরা অ্যাসেস করি যে আগামী 10, 15, 20 বছরের জন্য আমার কী পরিমাণ ম্যান পাওয়ার দরকার, তাহলে আমরা সেইভাবে যদি রিক্রুট করি এবং উৎসাহিত করি, এবং সেটা অবশ্যই একটা কোর্স কারিকুলামের মাধ্যমে তাকে ডিগ্রি অর্জন করতে হবে। কারণ একজন জিপি কিংবা একজন ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে, আমি আগেই বলেছি, 90% রোগী তার চিকিৎসাটুকু নেবেন। সেখানে গাইনির চিকিৎসা নেবে, মানে গর্ভবতী মায়ের চিকিৎসা নেবে, হাইপারটেনশনের চিকিৎসা নেবে, ডায়াবেটিসের চিকিৎসা নেবে, অন্যান্য রোগবালাইয়ের মানে ইনফেকশাস ডিজিজ, এবং আজকাল যে প্রথমে ডায়াগনোসিস করার জন্য টিকা দিবে, প্রিভেন্টিভ অ্যাসপেক্টে যাবে, ক্যান্সার ডায়াগনোসিসও সন্দেহ করবে, তারপরে সেটাকে আমি রেফারেল সেন্টারে যাব। অবশ্যই সেই ডাক্তারকে ডিজিটাল জ্ঞান সমৃদ্ধ হতে হবে। সেই ডাক্তারকে মানে যদি রোগীরাদেরকে সার্ভিস দিতে হয়, যে সিস্টেমটার কথা বলেছেন, আর একটা পূর্বশর্ত হলো হেলথ কার্ড করা, এবং সবারই একটা কমন একটা আইডি থাকবে, একটা প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল আইডি থাকতে হবে, যার মাধ্যমে জিপির কাছে আসবে, তারা পরবর্তী স্টেপে লেভেল 2 অথবা লেভেল 3-তে তাকে রেফার করা হবে, এবং দে উইল গো ব্যাক টু দ্য এগেন টু দ্য জিপি। তাহলে কিন্তু আমাদের দেশের স্বাস্থ্যের যে আমাদের যে টার্গেট টু অ্যাচিভ দ্য ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। ডাক্তার রথীন্দ্রনাথ মণ্ডল, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, ডাক্তারখানার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ধন্যবাদ। আসলে ডাক্তারখানার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমাদের আসলে এটা একটা চাওয়া, আমরা একটা মানে রাস্তার একটা আমরা তৈরি করা শুরু করেছি যে এইভাবে চিকিৎসা সেবাটাকে নিয়ে আসা উচিত। এটা আমাদের শ্রদ্ধেয় স্যাররা এবং বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্যসেবা বিভাগ আছে ওনারা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং সবাই স্যার যেটা বারবার বলছিল একটা আমব্রেলার নিচে আসবে, এটা হচ্ছে আমাদের চাওয়া। যেমন যে কোনো মানুষ অসুস্থতায় যে কোনো সময় সে চিকিৎসাটা পাবে, প্রাইমারি হেলথ কেয়ার তাকে পেতেই হবে এবং সেটা তাকে বাড়ির কাছেই পেতে হবে। 20 কিলোমিটার দূরে গিয়ে 50 কিলোমিটার দূরে গিয়ে আমার প্রেশার কন্ট্রোলে আছে কিনা এটা চেক করবে, এটা আমরা চাই না। আমাদের চাওয়া হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারগুলো নিশ্চিত হোক এবং সেটা হচ্ছে যে একটা কমন একটা আমব্রেলার নিচে সবাই থাকুক, স্বাস্থ্যসেবাটা একটা সিস্টেমের মধ্যে আসুক, যে একজন রুগী একদম পঙ্গু হয়ে ডাক্তারের কাছে প্রথম আসবে, এসেই শুনবে তার হাই প্রেশার ডায়াবেটিস অনেক দিন ধরে ছিল, এটা যেন না হয়। এবং আমাদের যেটা ভিশন সেটা হচ্ছে যে বাংলাদেশ অন্যান্য দেশের মতো প্রতি 6,000 পরিবারের জন্য বা 20,000 মানুষের জন্য বা আমাদের দেশের জন্য 50,000 মানুষের জন্য হলো একটা করে জিপি সেন্টার হোক, সবাই এই জিপি সেন্টারগুলোতে চিকিৎসা নেক, একটা রেফারেল সেন্টার হোক, মানুষ ডক্টর শপিং না করুক। যেমন আমার টাকা অনেক আছে, আমি চাইলেই আজকে আহমেদুল কবির স্যারকে দেখাতে পারি, স্যারকে দেখা আমার ভালো লাগলো না বা আমি সেকেন্ড অপিনিয়নের জন্য টিটু মিয়া স্যারকে দেখালাম, থার্ড হচ্ছে আমি আরেক স্যারকে দেখালাম। তো এই ডক্টর শপিংটা যেন না হয়, কারণ এটা তো আসলে চিকিৎসা সেবাটা তো আসলে শপিং না যে আমার টাকা আছে আমি অনেকগুলো ড্রেস কিনে ফেললাম। তো এটা একটা সিস্টেমের মধ্যে আসুক, এটা আমাদের একটা বড় চাওয়া। আর আমি একটু স্যারদের কথার প্রসঙ্গে বলি যে আমাদের এই বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস আমরা আসলে অনেকগুলো কাজ করেছি যে কেন আমাদের দেশে ডাক্তাররা জিপি করতে চায় না, জিপি করার ক্ষেত্রে লিমিটেশনসগুলো কোথায়। সেখানে তারা দুটো জিনিস খুব ইম্পর্টেন্টলি বলেন। এক হচ্ছে যে আমাদের যে এমবিবিএস কারিকুলামের পরে ইন্টার্নশিপ হয়, এই ইন্টার্নশিপটা হয় ইনডোরে, মানে সেখানে কঠিন কঠিন রোগের উপর তাদের প্রশিক্ষণটা হয়। তারা যেমন স্ট্রোকের চিকিৎসা দিতে পারে, তারা যেমন ব্রেনে হিমোরেজ হয়েছে চিকিৎসা দিতে পারে, কিন্তু একটা রুগী এই কাশি নিয়ে আসছে সেটা ডায়াগনোসিস করবে, মানে ওপিডি বেস প্রশিক্ষণটা হয় না। তো এই জন্য তারা জিপি করতে ভয় পায়। সেকেন্ড হচ্ছে যে এই জিপিরা কোথায় বসবে, যেমন যারা স্পেশালিস্ট তাদের বসার চেম্বারে প্র্যাকটিস করার অনেকগুলো জায়গা আছে, কিন্তু জিপির কোনো জায়গা নাই এবং জিপিকে স্পেশালিস্টদের মতো কেউ চেম্বারও দেবে না। আবার ওই ডাক্তার এমবিবিএস পাস করার পরে বাবা মার কাছে টাকা নিয়ে 4-5 লাখ টাকা খরচ করে একটা জায়গা ভাড়া নিয়ে চেম্বার করবে, এটাও সম্ভব হয় না। তো এই দুটা নিয়েই আমরা বেসিক্যালি কাজ করছি। আমরা ডাক্তারদের প্রশিক্ষণ দিচ্ছি, আমাদের একটা সার্টিফিকেট কোর্স ইন জেনারেল প্র্যাকটিস আছে, যেটা আমরা এখন পর্যন্ত প্রায় আমরা 8,000-এর মতো ডাক্তারকে আমরা এই জিপির বেসিক ট্রেনিংগুলো দিয়েছি। কারণ টিটু মিয়া স্যার বলেছেন যে জিপি তো একটা সাবজেক্ট না, এখানে 8টা থেকে 9টা সাবজেক্ট পড়াতে হয় এবং আমরা মেডিসিন স্পেশালিস্ট, আমরা শুধু মেডিসিন পড়ি। আমি কিন্তু শিশু রোগের চিকিৎসা দিতে পারবো না, কিন্তু জিপিকে শিশু রোগেরও চিকিৎসা দিতে হবে। তো এই প্রশিক্ষণগুলো আমরা দিয়ে আসছি। তো আমাদের চাওয়াটা হচ্ছে যে এই কোর্সটাকে স্যার যেভাবে বলেছেন এগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে কোনো নিয়ে আসা এবং আলটিমেটলি বাংলাদেশের জিপি এবং রেফারেল সিস্টেম প্রতিষ্ঠা করা, এটাই আসলে আমাদের চাওয়া। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে স্বাস্থ্যসেবায় ডাক্তারখানা আসলে কি কি ভূমিকা রাখতে পারে এবং এটি যদি সরকারও যদি এই বিষয়টিতে অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে যেন এই ডাক্তারখানা যেন সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের অনুষ্ঠান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।